নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি সোয়াবিন। তো এখনকার দিনে কিন্তু সোয়াবিন খেতে অতটা ভালো লাগে না, আগে যতটা ভালো লাগতো। তো কিন্তু আপনারা যদি এইভাবে রান্না করেন কিন্তু এখনও সোয়াবিন খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সোয়াবিনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখুন এখানে জল সমেত কিন্তু সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আর 5 মিনিটের মতো সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে জল সহ সোয়াবিনগুলো যে দিয়েছি সেগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়েই যাচ্ছে। তো 5 মিনিটের মতো কিন্তু আমি এখানে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর দেখুন নামিয়ে নিয়েছি, একদম জল কিন্তু চিপে নিয়েছি, জল একদম পুরোপুরি ঝরিয়ে নিয়েছি চিপে চিপে। আর এদিকে দেখুন 5টা আলু নিয়েছি বড় বড় সাইজের। এই আলুগুলোকে কিন্তু আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই বসানোর পর যে সোয়াবিনগুলোকে আমি চিপে রেখেছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি, সেই সোয়াবিনগুলোকে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে ভালো করে। তো অবশ্যই বলবো সোয়াবিন ভাজার সময় কিন্তু তেল একটু বেশি করেই দিতে হবে, কারণ সোয়াবিনগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যদি ভালো করে ভেজে নেন তবেই কিন্তু সোয়াবিনগুলো খেতে বেশ মজাদার হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছিলাম, আর সর্ষের তেলের মধ্যেই কিন্তু সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে গিয়ে হলুদ। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণটা আমি শুধু সোয়াবিনের মাপ মতোই দিয়েছি, এটা কিন্তু একদম তরকারির জন্য দেইনি। সোয়াবিন ভাজার জন্য যতটুকু লাগবে সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা এখানে দিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে আমি 2-3 মিনিটের মতো সোয়াবিনগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা এই সোয়াবিন ভাজার উপরেই কিন্তু নির্ভর করে সোয়াবিন কতটা সুস্বাদু হবে। যদি আপনারা তেল দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন তবেই কিন্তু সোয়াবিনগুলো খেতে সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে সোয়াবিনগুলো পুড়ে না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোয়াবিনগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমার। তো এখন আমি এদিকে আলুগুলোকেও ঠিক একইভাবে সোয়াবিনের মতোই বরফি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমি আলাদা একটা কড়াই নিয়েছি, এখানে সিলভার কড়াই নিয়েছি। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু তেল যে দিয়েছি সেখানে এই তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেলে লঙ্কার যে জিরেগুলো আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আলুগুলো। তো দেখুন আলুগুলো দেওয়ার পর কিন্তু নেড়েচেড়ে একটুখানি ভেজে নিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমি যতটা মানে স্যুপ করব, ঝোল করব বা মাখা মাখা করব সেই আন্দাজ মতোই কিন্তু এখানে লবণটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু মনে রাখতে হবে যেহেতু আমি সোয়াবিনের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি একটুখানি, তো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে লবণটা দিতে হবে যাতে করে বেশি না হয়ে যায়। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু লবণ দেওয়ার পর আমি একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে ভেজে নেওয়ার পর এখন আমি এটা ঢেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এতে করে জল মানে লবণের যে জলটা বেরিয়েছে এতে করে কিন্তু আলুগুলো কিছুটা হলেও সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন সোয়াবিনগুলো কিন্তু এখনও আমি নামাইনি, সোয়াবিনগুলো কিন্তু ভেজেই নিয়েছি অনেকক্ষণ। তো দেখতেই পাচ্ছেন সোয়াবিনগুলোকে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন পুরোপুরি। তো এখন আমি এগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু সোয়াবিন ভাজা হতে হতে আলুগুলো যে আমি ঢেকে দিয়েছিলাম সেই জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু আলুগুলো মোটামুটি একটুখানি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। তো এখানে যেহেতু সোয়াবিন রান্না করতে কিন্তু মশলা একটু বেশি করে দিতে হয়, সেজন্য কিন্তু এখানে 3 চামচের মতো আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর আদার বাটিতে সামান্য পরিমাণ জলও কিন্তু ধুয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সামান্য পরিমাণ জলও দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু আদাটা বেশ কষানো হয়ে যাবে আর আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে কিন্তু এখন বাকি মশলাগুলো আমি এক এক করে দিয়ে যাব। তো এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর এই ধনে গুঁড়োটা কিন্তু স্পেশাল মশলা, যার জন্য কিন্তু এই সোয়াবিন খেতে বেশ সুস্বাদু হয়েছিল। তো এই ধনে গুঁড়োটা কিন্তু আমি করেছিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে শুকনো খোলায় ভেজে তারপর কিন্তু এই মশলাটা তৈরি করেছি আমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘরেই তৈরি করেছি, যার জন্য এই রেসিপিটা আরও বেশি খেতে সুস্বাদু হয়েছিল। তো আপনারা যদি সোয়াবিন রান্নার সময় এই মশলাগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের সোয়াবিনও কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমার কিন্তু কষানো হয়ে গিয়েছিলো, যে আদার সময় যে আমি জলটা দিয়েছিলাম এতে করে কিন্তু মশলাগুলো বেশ কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল, মানে যতটা জল আপনারা মানে ঝোল করতে চান বা মাখা মাখা করতে চান সেই আন্দাজ মতো কিন্তু জল দেবেন। তো অবশ্যই বলবো জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ
যে কোনো রেসিপি আপনারা যদি জাল করে ভালো করে ফুটিয়ে নেন তবেই কিন্তু এটা খেতে বেশ সুস্বাদু হয়। তো সেই আন্দাজ মতোই কিন্তু জলটা বেশি করেই দিতে হবে। আর অবশ্যই বলবো সোয়াবিনে একটু জল বেশি করেই দিতে হয়, কারণ সোয়াবিনগুলো কিন্তু অনেক সময় জলটাকে টেনে নেয়, চুষে নেয়। তো অবশ্যই বলবো সোয়াবিন কিন্তু রান্না করার সময় জল একটু বেশি করেই দিবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যখন ঝোলের জলটা পুরোপুরি 2 মিনিটের মতো জাল হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি এক এক করে সোয়াবিনগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সোয়াবিনগুলো, ভাজা সোয়াবিনগুলো আমি এখন দিয়ে দিলাম। তো সোয়াবিনগুলো কিন্তু কষানোর কোনো দরকার নেই, কারণ এগুলো যেহেতু ভালো করে ভেজে নেওয়া হয়েছে, তাই এগুলো কষানোর প্রয়োজন হবে না। তো দেখুন এখন আমি সোয়াবিনের মধ্যে কিন্তু মানে ঝোলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন ভালো করে এটাকে জাল করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে এটা খেতে বেশ সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি বেশ খানিকক্ষণ জাল করার পর কিন্তু ঝোলের জল অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এখানে দিতে হবে আরও দুটো উপকরণ, যা কিনা এই রেসিপিটিকে আরও বেশি সুস্বাদু করবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু পুরোপুরি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে 2-3টা আলু নিয়ে ভালো করে আমি ডলে দিব। তো আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন বা নাও দিতে পারেন, কিন্তু আমি মনে করি দিলে পরে বেশ ভালো হবে, মাখা মাখা একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি 2-3টা আলু ডলিয়ে দিয়েছি বা গলে দিয়েছি। আর এখন আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আন্দাজ মতো গরম মশলা। তো গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গরম মশলা দেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দেবো ঘি। তো আপনারা চাইলে কিন্তু ঘিটা নাও দিতে পারেন, তবে আমি মনে করি ঘি দেওয়াটা অবশ্যই প্রয়োজন। ঘি দিলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে যেহেতু জমাট বাঁধানো ঘি, তাই কিন্তু এখানে 1 চামচ আমি দিয়ে দিয়েছি। কিন্তু এখানে 1 চামচ দিলেও কিন্তু ঘিটা যদি গলে যেত, তাহলে কিন্তু এখানে 2 চামচ পরিমাণ ঘি কিন্তু হয়ে যেত। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 2 চামচ আন্দাজ মতো ঘি আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে একটুখানি নেড়েচেড়ে নামিয়ে নেব। তো এরকম রসালো অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু নামানোর পর পরিবেশন করতে করতেই দেখবেন এটা কিন্তু একদম শুকনো মাখা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা এটা মাথায় রাখবেন যে সোয়াবিনের রেসিপি কিন্তু একটু শুকনো না রেখে কিন্তু একটু রসালোই রাখতে হবে, কারণ এটা কিন্তু সোয়াবিনটা অনেকটা এই রসটা টেনে নেবে নামানোর পর। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই কিন্তু বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো যারা শুরুর থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আশা করি আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর গরমাগরম ভাতের সঙ্গে গরমাগরম সোয়াবিনের রেসিপিটি যদি পরিবেশন করা যায়, তাহলে অনায়াসে কিন্তু সবাই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে রেডি হয়ে গেছে পুরোপুরি। তো এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো দেখুন, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি।